ওয়েলকাম টু এভরিওয়ান। আজ আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল স্টাডিজ এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এই যে প্রশ্নটা আমরা আলোচনা করছি এটা অ্যাকচুয়ালি পার্ট 3-র প্রশ্ন। পার্ট 3-তে আগে ওল্ড প্যাটার্নে পার্ট 3-তে যে প্রশ্ন হতো, এখন সেই সিস্টেমটা চলে এসেছে সেমেস্টার সিস্টেমের 2-তে। অর্থাৎ প্রশ্নের স্টাইলটা একই রকম রয়েছে, আর একটা বিষয় সিলেবাসটা একই আছে, তাই প্রশ্নগুলো কিন্তু ইউজফুল। আগে 75 মার্কসের এক্সাম হতো, এখন সেটা 50 মার্কসের হয়েছে। এটাই হচ্ছে ডিফারেন্স। আরেকটা বিষয়, এখানে যে প্রশ্নটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে বিএ বিএসসি অনার্সের প্রশ্ন। তো বিএ বিএসসি এর অনার্সের প্রশ্ন আর পাসের প্রশ্ন আলাদা হয়, আর বিকম এর অনার্সের প্রশ্ন আর পাসের প্রশ্ন আলাদা হয়, কিন্তু সিলেবাসটা একই সিলেবাস। তো প্রশ্ন আলাদা হওয়ার কারণটা হচ্ছে যে বিভিন্ন স্ট্রিমের ক্ষেত্রে এক্সামের ডেট আলাদা হয় অথবা এক্সামের হাফ আলাদা হয়। সেই জন্য প্রশ্নগুলো আলাদা হলেও সিলেবাসটা একই, এবং অনেক সময় দেখা যায় যে বিএ বিএসসির এই প্রশ্ন বিকমেও রিপিট হয়ে গেছে, আবার অনেক সময় পাশের প্রশ্ন অনার্সেও রিপিট হয়েছে, এরকম দেখা যায়। তো অর্থাৎ সব ধরনের প্রশ্নই যদি আমরা আলোচনা করি, বিএ বিএসসি হোক, বিকম হোক, পাস হোক, অনার্স হোক, যাই হোক না কেন, সেটা সবার জন্যই কিন্তু ইউজফুল এবং আমরা আইডিয়াটা ক্লিয়ার করতে পারবো। তো প্রথমে আমরা এখানে বাংলা ভার্সনটিকে আলোচনা করছি না, আমরা ইংলিশ ভার্সনটিকে আলোচনা করব আগে। কারণ ইংলিশ ভার্সনের প্রশ্নটা ইংলিশে রিডিং পড়ব আর বাংলাতে আলোচনা করব, তার ফলে ইংলিশ মিডিয়াম অ্যান্ড বেঙ্গলি মিডিয়াম উভয়ের পক্ষেই কিন্তু ইউজফুল হবে। এরপরে আসবো আমরা প্রশ্নে, সরাসরি ইংলিশ ভার্সনের প্রশ্নে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য এক্সাম্পল অফ লেন্টিক ওয়াটার। লেন্টিক ওয়াটার মানে হচ্ছে স্টিল ওয়াটারের ইকোসিস্টেম, অর্থাৎ প্রশ্নটা এসেছে ইকোসিস্টেম থেকে। স্টিল ওয়াটার মানে হচ্ছে স্থির জল, এর ইকোসিস্টেম হচ্ছে পন্ড ওয়াটার। পন্ড ওয়াটার না থেকে যদি লেক থাকতো তাহলে লেক ওয়াটার হতো, যার জল স্থির অবস্থায় থাকে। অন্যদিকে ফ্লোয়িং ওয়াটার অর্থাৎ বহমান ওয়াটার, চলমান ওয়াটার, এর ইকোসিস্টেমকে বলা হয় লোটিক, LOTIC, লোটিক ইকোসিস্টেম। অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস লিঙ্কড উইথ ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। ওয়েস্ট ওয়াটার অর্থাৎ কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে যে দূষিত জল, সেই দূষিত জলটাকে একটা জায়গায়, মনে করা যাক ট্যাঙ্কে কোনো একটা জায়গায় রাখা হলো। সেখানে যে জলটা আছে সেই জলের মধ্যে দূষক পদার্থগুলো ধীরে ধীরে তলায় স্তরীভূত হতে থাকবে, এবং বিভিন্ন প্রোটোজোয়া ব্যাকটেরিয়া দ্বারা সেগুলো বিয়োজিত হয়ে দূষক পদার্থগুলো তলদেশে সেগুলো সঞ্চিত হতে থাকবে। অন্যদিকে এই জলটিকে স্থির অবস্থায় থাকার পর এই জলটি পরিশ্রুত হয়ে সেটাকে অন্য জায়গায় সংগ্রহ করা হবে এবং রিইউজ করা হবে। এই যে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট অর্থাৎ দূষিত জলকে পরিশ্রুত করার উপায়, এটাকে বলা হয় অ্যাক্টিভেটেড স্লাজ পদ্ধতি। নেক্সট হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ নাইট্রোজেন ইন অ্যাটমসফিয়ার ইজ। তো বাতাসে বা অ্যাটমসফিয়ারে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78%। আর নেক্সট হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন উত্তরাখণ্ড। জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত। ওজন ডে ইজ সেলিব্রেটেড। ওজন দিবস পালিত হয় 16 সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর। নেক্সট হচ্ছে আমরা চলে যাব পরের প্রশ্নে, দ্য সোর্স অফ ফ্লাই অ্যাশ। ফ্লাই অ্যাশের উৎস অর্থাৎ উড়ন্ত ছাই। উড়ন্ত ছাই হচ্ছে থার্মাল পাওয়ার প্রজেক্ট বা পাওয়ার প্ল্যান্ট থেকে, অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উড়ন্ত ছাই নির্গত হয় এবং বাতাসে ভাসে এবং আশেপাশের অঞ্চলকে দূষিত করে। এটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে হয়ে থাকে। ভারত স্টেজ 2, ভারত স্টেজের বিভিন্ন স্টেজ রয়েছে, 2, 3, 4 এরকম স্টেজ রয়েছে। তো আমরা এখন হামেশাই দেখে থাকি BS4 এর বাইক, অর্থাৎ স্কুটি বা বিভিন্ন ধরনের বাইক, সেগুলোতে লেখা থাকে BS4। এর অর্থ হলো ভারত স্টেজ 4। এই স্টেজ অনুযায়ী 2 হুইলারের যে ধোঁয়া নির্গমনের স্ট্যান্ডার্ড, সেটাকে বলা হয় BS4। ঠিক সিমিলারলি ভারত স্টেজ 2 হচ্ছে বিভিন্ন অটোমোবাইল অর্থাৎ যানবাহনের ধোঁয়ার
স্ট্যান্ডার্ড অর্থাৎ ধোঁয়া নির্গত হওয়ার একটা বিশেষ পার্সেন্টেজ বা বিশেষ স্ট্যান্ডার্ড, সেটাকে বলা হবে ভারত স্টেজ 2। দ্য ইউনিট অফ আয়োনাইজিং রেডিয়েশন অর্থাৎ আয়নিত বিকিরণের একক হলো, এই বিকিরণের একক হলো র্যাড, RAD র্যাড। BOD মানে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। CAD এটা একটা ইঞ্জিনিয়ারিং টার্ম, কম্পিউটার এডেড ডিজাইন এটসেট্রা। স্যান্ডফ্লাই ইজ রেসপন্সিবল ফর কালাজ্বর, কালাজ্বরের জন্য স্যান্ডফ্লাই দায়ী। A species restricted at a particular place is known as endemic. একটা পার্টিকুলার প্লেসে যদি কোনো স্পিসিস রেস্ট্রিক্টেড থাকে তাহলে সেটাকে এন্ডেমিক বলা হয়। ফর এক্সাম্পল, ইন্ডিয়াতে ধরা যাক ইন্ডিয়াতে পার্টিকুলার কোনো প্ল্যান্ট বা পার্টিকুলার কোনো অ্যানিম্যাল অর্থাৎ কোনো জীব বা উদ্ভিদ, প্রাণী বা উদ্ভিদ এই অঞ্চলে বসবাস করে, সেটা অন্য কোনো কান্ট্রিতে গিয়ে সেটা বসবাস করতে পারে না, বংশবিস্তার করতে পারে না, গ্রো করতে পারে না বা বাঁচে না, তো সেই ধরনের উদ্ভিদ বা প্রাণীকে বলা হবে এন্ডেমিক স্পিসিস। অর্থাৎ এই জায়গার আদিবাসী নেটিভ, অর্থাৎ ইন্ডিয়া হচ্ছে তাদের জন্য নেটিভ ল্যান্ড, অর্থাৎ ইন্ডিয়ার ওই রেস্ট্রিক্টেড প্লেসটা হচ্ছে তাদের বসবাসের উপযোগী, তো সেই ধরনের স্পিসিসকে বলা হবে এন্ডেমিক স্পিসিস। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ রিনিউয়েবল এনার্জি রিসোর্স? তো রিনিউয়েবল এখানে নট বলেছে, নট কথাটা ইম্পর্টেন্ট, নট বলেছে, তো নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স হচ্ছে ফসিল ফুয়েল, যেটা শেষ হয়ে যায়, সেটা রেনু করা যায় না। অন্যদিকে উইন্ড এনার্জি, সোলার এনার্জি, এগুলো হচ্ছে রিনিউয়েবল রিসোর্স এবং এগুলো শেষ হবে না, ইউজ করলেও শেষ হয় না। নেক্সট আমরা আসবো BCF এর ফুল ফর্ম হচ্ছে বায়ো কনজারভেশন ফ্যাক্টর। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এগ্রিকালচার সিস্টেম? পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা, তো সেটা আমরা জানি অর্গানিক ফার্মিংকে বলা হয়, মানে জৈব কৃষি পদ্ধতিকে বলা হয় পরিবেশ বান্ধব এগ্রিকালচার সিস্টেম। পেস্টিসাইড ইউজ করলে পরিবেশ দূষিত হয়, কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করলে পরিবেশ দূষিত হয়। জৈব ব্যবস্থাপনা হচ্ছে যে ধরা যাক আর্থওম ব্যবহার করা হচ্ছে মাটিকে আলগা করার জন্য, আর্থওম কেঁচো মাটির মধ্য দিয়ে যায় বলে মাটি আলগা হয়, সেজন্য চাষের পক্ষে সুবিধা হয়। ধরা যাক বিভিন্ন ধরনের ইনসেক্টস ব্যবহার করছে যেগুলো বন্ধু পোকা, সেই পোকাগুলো ছোট ছোট অন্য দূষিত পোকাগুলোকে খেয়ে ফেলে, যেমন ব্যাঙ থাকে, ফ্রগ, তারাও অন্য কিছু কীটপতঙ্গ খেয়ে ফেলে। সাপকে কৃষকের বন্ধু বলা হয় স্নেকও বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকাকে খেয়ে ফেলে। সিমিলারলি এখানে যদি জৈব সার ব্যবহার করা হয়, অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করা, যেমন গোবর সার ব্যবহার করা হয়, তো এগুলো হচ্ছে অর্গানিক ফার্মিংয়ের পদ্ধতি। রিজন বিহাইন্ড মিনামাটা ডিজিজ, মিনামাটা রোগের জন্য আমরা জানি যে পারদ দায়ী, পারদের মিথাইল মার্কারি এই ভাগটি কিন্তু দায়ী। নেক্সট হচ্ছে 5 জুন, আমরা জানি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। ভার্মি কম্পোস্টিং মানে হচ্ছে কোনো এক মাটির নিচে বিভিন্ন ধরনের ফলের খোসা, খাবারের উচ্ছিষ্ট খাবার অর্থাৎ যেটা ওয়েস্টেজ খাবার, এই ধরনের বিভিন্ন কিছু মানে হাউসহোল্ড ভেজিটেবলসের খোসা, এগুলো জমা করে সেই জায়গায় যদি আর্থওম কেঁচোর মাধ্যমে সেগুলোকে বিয়োজিত করা যায় তাহলে একটা সারে পরিণত হবে, অর্থাৎ ডিকম্পোস্ট হয়ে যাবে, একটা সারে পরিণত হবে। সেই সারটা ভেরি ইউজফুল এবং সেই ফার্টিলাইজারটা ইউজফুল, সেই পদ্ধতিটাকে বলা হয় ভার্মি কম্পোস্টিং। এটা আর্থওম বা কেঁচোর সাহায্যে করা হয়। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ ইনক্লুডস স্পোর ব্যাংক হচ্ছে ex-situ কনজারভেশন। কোনো একটা এরিয়াতে যদি নিজেদের এরিয়াতে কাউকে রেখে যদি কনজার্ভ করা হয় সেটাকে বলা হবে ইন সিটু। ফর এক্সাম্পল, টাইগারকে যদি সুন্দরবনে রাখা হয়, সুন্দরবন একটা বন, সেই বনের মধ্যে যদি টাইগারকে রেখে সংরক্ষণ করা হয় সেই অঞ্চলের নেটিভ টাইগারকে,
তাহলে সেটাকে আমরা বলবো ইনসিটু সংরক্ষণ। অন্যদিকে চিড়িয়াখানায় যদি সেই টাইগারকে এনে যদি রাখা হয়, চিড়িয়াখানা টাইগারের আসল বাসস্থান নয়, কিন্তু তবুও এখানে সংরক্ষণ করা যায়। তো একে বাইরে কোথাও এনে সংরক্ষণ করা হচ্ছে বলে এটা এক্সিটু সংরক্ষণ। সিমিলারলি স্পোর মানে হচ্ছে যে ফুলের পরাগ রেণু, তো সেই পরাগ রেণুকে যদি গাছের মধ্যেই থাকে তাহলে কোনো বাগানের মধ্যে যদি সংরক্ষণ করা হয় তাহলে সেটাকে আমরা বলবো ইনসিটু। কিন্তু এটাকে যদি কোনো স্পোর ব্যাংকের মাধ্যমে সংরক্ষণ করা হয়, কোনো বায়োলজিক্যাল ল্যাবরেটরিতে যদি সংরক্ষণ করা হয় তাহলে এটাকে বলবো এক্সিটু। দ্য বায়োডাইভার্সিটি অ্যাক্ট, জীববৈচিত্র্যের যে অ্যাক্ট, সেটা হচ্ছে 2002-তে ইমপ্লিমেন্ট করা হয় ইন্ডিয়াতে। নেক্সট আমরা আসবো ইউনিট অফ মেজারিং ইন্টেন্সিটি অফ সাউন্ড। সাউন্ডের তীব্রতা মাপক একক হচ্ছে ডেসিবেল। আর নেক্সট হচ্ছে ফ্রিকোয়েন্সি মাপক যে ইউনিট, সেটাকে আমরা বলি হার্জ। কম্পাঙ্ক মাপার HZ। এখানটা ইন্টেন্সিটি তীব্রতা মাপক হচ্ছে ডেসিবেল। আরাবাড়ি মডেল ইন ওয়েস্ট বেঙ্গল ফেমাস ফর জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যৌথ বন ব্যবস্থাপনা। এটার কারণ বলি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুরের আরাবাড়ি নামক অঞ্চলে ইন্ডিয়াতে সর্বপ্রথম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয়। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হচ্ছে সেই একটা ফরেস্ট এরিয়া, তার পাশে মনে করো লোকালিটি রয়েছে, তো সেই ফরেস্ট এরিয়া এবং তার লোকালিটির মধ্যে যে সুসম্পর্ক, সেটাকেই বলা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। অর্থাৎ ফরেস্ট থেকে গভর্নমেন্ট যে আর্ন করবে সেই আয়ের 25% এই অঞ্চলের মানুষের উন্নয়নের কাজে ব্যবহার করতে হবে। এই ধরনের ব্যবস্থাপনাকে বলা হয় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এটা প্রথম চালু হয় ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুরের আরাবাড়ি জঙ্গলে। দ্য টার্ম হটস্পট ইন দ্য কনটেক্সট অফ ইকোলজি কয়েন্ড বাই, এই টার্মটি হটস্পট, জীববৈচিত্র্যের হটস্পট টার্মটি প্রথম দিয়েছিলেন নরমান মায়ার্স। অর্থাৎ কোনো একটা অঞ্চল যেখানে প্রচুর জীববৈচিত্র্য রয়েছে, অর্থাৎ ডাইভার্সিফাইড এরিয়া, কিন্তু সেই অঞ্চলটা এন্ডেঞ্জার্ড, অর্থাৎ অবলুপ্ত হয়ে যাচ্ছে, ধীরে ধীরে জীবেরা লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে, তো সেই অঞ্চলটাকে বলা হবে জীববৈচিত্র্যের হটস্পট। টাইগার প্রজেক্ট নেওয়া হয়েছিল 1973-তে। আর হুইচ বুক রিটেন বাই র্যাচেল কার্সন, এটা হচ্ছে দ্য সাইলেন্ট স্প্রিং, এই বইটি র্যাচেল কার্সন রচনা করেছিলেন। অন্যদিকে কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ রিলেটেড টু পিপল সায়েন্স মুভমেন্ট, যেটা কিনা সাইলেন্ট ভ্যালি মুভমেন্টের সঙ্গে জড়িত। নেক্সট হচ্ছে ইকোটোন। ইকোটোন বলা হয় ইন্টারমিডিয়েট জোন বিটুইন টু ইকোসিস্টেম, দুটি ইকোসিস্টেমের মধ্যবর্তী জোন। ফর এক্সাম্পল ধরা যাক এটা হচ্ছে ডেজার্ট জোন, এটা মরুভূমি, এটা হচ্ছে ফরেস্ট। তো এই মরুভূমি আর ফরেস্ট যেখানে মরুভূমি শেষ হচ্ছে ঠিক সেখানেই ফরেস্ট শুরু হচ্ছে, এরকম তো হয় না। ফরেস্ট যেখানে শেষ হচ্ছে আর মরুভূমি যেখানে শেষ হচ্ছে, তার মধ্যবর্তী অঞ্চলটা একটু অন্যরকম হয়। সেটা হচ্ছে না মরুভূমি না বন, অর্থাৎ না জঙ্গল না মরুভূমি, না ডেজার্ট না ফরেস্ট, সেই জোনটাকে বলা হবে ইকোটোন। অর্থাৎ দুটি ডিফারেন্ট ইকোসিস্টেমের মধ্যবর্তী অঞ্চলকে বলা হবে ইকোটোন। এই হলো আমাদের 25টি MCQ। এই ধরনের MCQ আসে, এগুলো আমাদেরকে প্রশ্নে আসবে, এগুলো সলভ করতে হবে। এছাড়াও ওল্ড প্যাটার্নে যে প্রশ্ন সিস্টেম ছিল, সেখানে একটা প্যাসেজ দেওয়া হতো। সেই প্যাসেজটা আমাদেরকে ভালোভাবে 5 নাম্বারের প্রশ্ন থাকতো, 10 নাম্বারের প্রশ্ন থাকতো, পাঁচটি প্রশ্ন থাকতো। তো সেই প্যাটার্নে সেই প্যাসেজে ভালোভাবে রিডিং করার পর আমাদেরকে স্টেটমেন্টগুলো সলভ করতে হতো। কীরকমভাবে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই, তাহলে ক্লিয়ার হবে। এখানে স্টেটমেন্ট 1 দেওয়া আছে, প্যাসেজটা পড়ে আমাদের স্টেটমেন্টটাকে বলতে হবে এটা ট্রু না এটা ফলস। খুব সহজ বিষয়। তো প্যাসেজটা পড়ে আমাদের প্যাসেজ পড়ার সময় নেই, তবে আমরা প্রশ্নটা আগে পড়ে নিই। দ্য এয়ার প্রেশার অন দ্য আর্থ সারফেস ইজ মেজার্ড উইথ দ্য হেল্প অফ দ্য ইনস্ট্রুমেন্ট অফ ব্যারোমিটার।
আর্থের সারফেসে, অর্থাৎ এটা আর্থের সারফেসের যে এয়ারের প্রেসার এটা ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়, এটা বলা হয়েছে স্টেটমেন্টে। তো এটা আমরা প্যাসেজে দেখি আছে কি না। দ্য এয়ার প্রেসার ইজ মেজার্ড অন দ্য আর্থ সারফেস বাই দ্য হাইট অফ দ্য মার্কারি কলাম ইন দ্য ব্যারোমিটার। অর্থাৎ এই প্রথম লাইনেই কিন্তু এই স্টেটমেন্টটা রয়েছে, এটা হচ্ছে ট্রু স্টেটমেন্ট। এবার যদি কোনো স্টেটমেন্ট ফলস হয় সেখানে ফলস লিখতে হবে, এভাবে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, হিসেব করতে হবে, এভাবে এগুলোকে আমরা সলভ করতে পারি। আপাতত এই পর্যন্ত। থ্যাংক ইউ।